This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। একেবারে সপ্তাহের প্রথম একেবারে সকালে আপনাদের সুপ্রভাত জানাই। ভালো থাকবেন, সারাটা সপ্তাহ আপনাদের ভালো যাক। রথ শেষ হলো উল্টো রথ হয়ে, আর মহরম গেল গতকাল। ফলে এই বাংলাতে দুটো উৎসবই আমি কিন্তু চোখের সামনে দেখলাম, চমৎকার হয়েছে। আমরা শুরু করব আজকে যে বিষয়টা নিয়ে, যে দিলীপ ঘোষ কি ২১-এর মঞ্চে তৃণমূলের মঞ্চে দেখা যাবে, বা দিলীপ ঘোষ কি প্রস্তুত? দেখুন, আমরা এনকে ডিজিটালে যে অনুষ্ঠান করি, ফালতু কথা বলি না, সরাসরি কথাবার্তা বলার পর সোর্স খাটিয়ে এই অনুষ্ঠান করতে বসি। প্রথমেই আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করি যে যারা এই অনুষ্ঠানটি দেখবেন তারা প্রত্যেকে কমেন্ট করবেন, কারণ সাবজেক্ট হচ্ছে দিলীপ ঘোষ কি তৃণমূলের পথে বা তৃণমূলে যাচ্ছেন। যদি যান তাহলে আপনার কি কোনো আপত্তি আছে, সেই কমেন্টটা দেবেন, কারণ দিলীপ ঘোষের সঙ্গে কথা বলার পর আমরা কিন্তু এই অনুষ্ঠানটি সপ্তাহের প্রথম দিন করতে শুরু করেছি। এরপরে পরপর পাবেন প্রবিদ্যা যে তার সংবেদনশীল প্রতিবেদন যেটা চালাচ্ছেন, যে ভোটের ফল কি হতে পারে, সেটা এবার মানে প্রবিদ্যাকে হয়তো প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটা করে করতে হতে পারে। তার কারণ ছন্দ কিন্তু বারবার পরিবর্তন হবে, ছন্দ পরিবর্তন হবে। এবং আমার একটা ধ্যান ধারণা ছিল প্রবিদ্যার আগের দিনের অনুষ্ঠান দেখে, যে বিজেপি কি এত খারাপ রেজাল্ট করবে বা খারাপ রেজাল্ট করতে চলেছে, প্রশ্ন ছিল। কিন্তু গত রবিবার এমন কতগুলো ঘটনা ঘটলো যার পরে আমি কিন্তু অনেকগুলো কথা বলতে রাজি আছি। প্রথম বলি যে দিলীপ ঘোষের সঙ্গে আমার সখ্যতা আছে, সেটা আমি আগেও বলেছি। তিনি আমার বন্ধু লোক, আমরা বহু আড্ডা মেরেছি এবং তার বিয়েতে আমার নেমন্তন্ন পর্যন্ত ছিল। এবং একটা কথা প্রবিদ্যা বলেছিলেন যে মাছ ধরছে দিলীপ দা এখন। হ্যাঁ, দিলীপ দা তো ডুগডুগিও বাজাচ্ছে, কেন বাজাচ্ছে কি বৃত্তান্ত সমস্ত জানতে পেরেছি এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তবে প্রিয় দর্শক বন্ধু, একটা কথা বলি, আপনারা তো আমাদের বন্ধু, অনেকগুলো কথা কিন্তু একটু চেপে যেতে হবে। সব কথা বলবো না, কারণ সেগুলো একটা কমিটমেন্টের জায়গা থেকে খুব বেইমানি হয়ে যাবে। আমি জানি যে সেটা প্রবিদ্যাও অনেক সময় চেপে যান। আমি বা প্রবিদ্যা কিন্তু পুরো ব্যাপারটা, বা অনির্বাণ, আমরা তিনজনই কিন্তু ঘটনাটি জানি। আর জানেন পুরো ঘটনা যারা, তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে গিয়ে কুণাল ঘোষ, জেনে নিন। এবং কুণাল ঘোষ নিয়মিতভাবে দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ রাখছেন, কথাবার্তা হচ্ছে। দিলীপ ঘোষ ইতিমধ্যেই জানিয়েছেন যে কুণাল ঘোষ এবং তৃণমূল পার্টির মধ্যে অনেকেই, যেমন অরূপ বিশ্বাসের কথা তিনি বলেছেন, যে এরা নাকি তার বন্ধু। কুণাল ঘোষ যে তার বন্ধু বা কুণাল ঘোষ যে তার সুরিত, সে তো আমিই জানি, কারণ আমি কুণাল ঘোষ দিলীপ ঘোষের একসাথে ছবি মার্কেটে বেরিয়ে গিয়েছিল, ভাইরাল হয়েছিল, অনেক আওয়াজ টাওয়াজ দেওয়া হয়েছিল। তাতে কচু, এসে তো ৫-৬ বছর আগেকার কথা। ফায়দার কি হয়েছে দেখছেন তো আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু অ্যাজ সাচ দিলীপ ঘোষের সঙ্গে অরূপের যে এতটা সখ্যতা আছে, সেটা আমি জানতাম যে সখ্যতা আছে, কিন্তু এতটা ডিপেন্ড করে থাকে সেটা আমার জানা ছিল না। যদিও একটা সময় অরূপ বিশ্বাসের অফিসে আমি নিয়মিত যেতাম। কিন্তু আজ যে ঘটনাটা ঘটতে চলেছে সপ্তাহের প্রথম দিন বা বলতে চলেছি, সেগুলো অনেকগুলো ঘটনার মানে সম্মেলনে। যারা বিজেপির সমর্থক তারা দয়া করে শুনবেন এবং শুনে বিচার করে প্রত্যেকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রত্যেকে, এটা আমার বিনীত অনুরোধ। দেখুন, দিলীপ ঘোষ কি দল ছাড়ছেন, নানান রকম ধানাই পানাই দল ছাড়তে পারেন, দিলীপ ঘোষ তৃণমূলে যেতে পারেন, দিলীপ ঘোষকে ফেরত নেওয়া হতে পারে, দিলীপ ঘোষকে প্রেসিডেন্ট করা হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শুনে নিন, একটা মারাত্মক কথা আপনাদেরকে বলি। দিলীপ দাকে আমি প্রশ্ন করেছিলাম গতকাল সন্ধ্যেবেলা, যে দিলীপ দা একটা সত্যি কথা বলুন তো, আপনার সঙ্গে আরএসএস এর কি এখনো যোগাযোগ আছে?
দিলীপ দা খোলাখুলি বলছে আলবাত আছে। তাহলে আপনার এই হালটা হচ্ছে কেন? তো বলছে হচ্ছে, কাঁচি চলছে, কাঁচি কথাটা বলেছে। তারপরে যেগুলো বলেছে সেগুলো বলবো না, বলছে কাঁচি চলছে। তারপর আমি দিলীপ দাকে অনেকগুলো ঘটনা বললাম, এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে। কাঁচিটাকে ধরেছি, কাঁচি যে চলছে, দিলীপ ঘোষকে যে কাঁচি করা হচ্ছে, সেটা কাঁচিটা ধরছে কে? মিলিয়ন ডলার কোয়েশ্চেন। এই যে আমার পাশে ছবি ভেসে উঠেছে, বলবার আগে থ্যাংক ইউ অনির্বাণ, ইউ আর এ লাভলি বয়। ইনি মূল কাঁচিটা ধরে রেখেছেন, শুনে নিন অমিত শাহ। কেন ধরে রেখেছেন, কি বৃত্তান্ত? দিলীপ ঘোষের সবটাই চাইতে বড় অপরাধ হচ্ছে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ তথা দিল্লির এই নেতাদের উপর ভরসা করেন না। এবং দিলীপ ঘোষকে কিন্তু একটা টোপ দেওয়া হয়েছিল 2019-এর নির্বাচনের পর, যে তুমি কেন্দ্রের যদি মন্ত্রী হতে চাও, মন্ত্রী করব ক্যাবিনেটে। দিলীপ ঘোষ রাজি হননি, বলেছেন আমি সংগঠন নিয়ে থাকবো। এবং দিলীপ ঘোষের সম্বন্ধে অনর্গল কমপ্লেন কিন্তু যাচ্ছে অমিত শাহর কাছে। এবং আপনারা জানবেন, এই যে ছবিটা দেখুন, দিলীপ ঘোষের কিন্তু অসংখ্য, এই ছবিটাই কিন্তু মানে থাম্বল হতে পারে আমাদের, মানে এটা বিরাট ঘটনা, আপনাদেরকে বলি, আর লং স্টোরি। তো দিলীপ ঘোষ কে অফার দেওয়া হয়েছিল যে আপনি কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রী হন, প্রোভাইডেড। কেন বলা হয়েছিল এবং সেই অফারটা কেনই বা অমিত শাহ, নাড্ডা এদের কাছ থেকে এসেছিল? দিলীপ ঘোষ মানে পোড় খাওয়া রাজনীতিবিদ, 60-এর উপর বয়স, তার একটা রেসপেক্ট রয়েছে। তিনি অমিতাভ চক্রবর্তী ইত্যাদি কয়েকজন যে রয়েছেন, সেই ক্ষেত্র থেকে কিন্তু তাকে বলা হয়েছিল যে আপনি কেন্দ্রের মন্ত্রী, তিনি বলেছেন না, হব না। কারণ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভাতে যাওয়ার ইচ্ছে দিলীপ ঘোষের ছিল না। দিলীপ ঘোষ জানেন যে নরেন্দ্র মোদীর যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাটা বেকার, বেকার একদম। এবং এই মন্ত্রিসভাতে যাওয়া মানে হচ্ছে কি, নরেন্দ্র মোদীর পিএমও মানে প্রাইম মিনিস্টার অফিস থেকে তাকে চালানো হবে, তার কোনো ক্ষমতা থাকবে না, বেকার, ফালতু গিয়ে লাভ নেই। সে কারণে তিনি যাননি, দরকার হলে জিজ্ঞেস করে নেবে। দিলীপ ঘোষ বাদা নয় কারুর কথায় ওঠা বসার, তার একটাই কমিটমেন্ট ছিল, আছে হয়তো, সেটা হচ্ছে আরএসএস এর কাছে। তো দিলীপ ঘোষের সাম্প্রতিক যে ঘটনা, তিনি বিয়ে করেছেন। এবার আরএসএস এ এমন কোনো অফিসিয়াল নিয়ম নেই যে তারা বিয়ে করতে পারবেন না, এমন নিয়ম নেই। যদি তাই থাকতো, তাহলে লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে বহু মানুষ বিজেপিতে আছেন, তারা বিয়ে করেছেন। নরেন্দ্র মোদী বিয়ে করেছেন, বউকে ভাগিয়ে দিয়েছেন কি না দিয়েছেন সেটা তো অন্য গল্প, বিয়ে তো করেছিলেন। অমিত শাহ বিয়ে করেছেন, নাড্ডার বউ তো বাঙালি, আপনারা জানেন। তো বিয়ে করার ব্যাপারে হচ্ছে যে তুমি যতদিন সঙ্গ করবে ভাই, ততদিন তুমি বিয়ে থা করতে পারবে না, এটা একটা নিয়ম আছে, দ্যাটস অল। তো দিলীপ ঘোষ বিয়ে করেননি, তার কারণটা দিলীপ ঘোষ সিরিয়াসলি পার্টিরা করেছে এবং সঙ্গের নিয়ম অনুযায়ী দিলীপ ঘোষ কিন্তু সাত্ত্বিকভাবে জীবনযাত্রা করতেন। অর্থাৎ কিনা তিনি বিভিন্ন জায়গায় যেতেন, মানুষের সঙ্গে মিশতেন, আরএসএস এর যে নিয়মগুলো সেগুলো হুবহু পালন করেছেন। তাহলে বিয়েটা করলেন কোথায়? বিয়েটা করলেন এইভাবে যে দিলীপ ঘোষকে গত লোকসভা নির্বাচনে মোটামুটি ভাবে অমিত শাহ ইত্যাদিদের, সোর্স বলছে, যেটা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, অমিত শাহর কাছে তার প্রিয় পাত্র, পেয়ারে দোস্ত, পেয়ারে মিত্র, অমিত শাহর পেয়ারে মিত্র হচ্ছে গিয়ে প্রাক্তন তৃণমূলের ক্ষমতাবান শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর উপর অমিত শাহ যা ভরসা করেন সেটা সুকান্তকে পাত্তা দেন না, শুনে নিন। এবং শুভেন্দু অধিকারীর সমস্ত ব্লুফল অমিত শাহর কাছে শুভেন্দু নিজেই গিয়ে নাকি জমা করে দিয়ে এসেছিলেন 2015-তে, এবং 2016-তে তিনি বিধানসভায় দাঁড়ান, 5 বছর মন্ত্রিত্ব করেন। তার আগেই কিন্তু অমিত শাহর কাছে সারেন্ডারটা শুভেন্দু করে দিয়েছেন। এবং শোনা যায় অমিত শাহ নাকি তাকে বলেছিলেন যে দলটাকে খতম করে দাও, শেষ করে দাও, তাতে এগ্রি করেছিলেন। তাহলে তো তোমার বাঁশ হবে, তোমার এগেনস্টে সারদা নারদার যা ফাইল আমার কাছে এসছে, তাতে করে তোমাকে শেষ করে দেওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী হলেন তারপর। তো ফলে এই কাণ্ড কারখানাগুলো 2019-এর পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইত্যাদি এগুলো চলেছে। শুভেন্দু যে খুব সুখে তা না, মানে ওই ঠিক আছে। কিন্তু অমিত শাহ বরাবরের পছন্দ হচ্ছে বিভিন্ন দল থেকে ভেঙে আসা কংগ্রেস বা তৃণমূল বা সিপিএম এর লোকেরা। তিনি অমিত শাহ মোটেই
আরএসএস থেকে আসা বিজেপির লোকেদেরকে খুব একটা পছন্দ করেন না, কারণ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভেরি রিসেন্ট বছর খানেক ধরে আরএসএস কে পাত্তা দিচ্ছিলেন না। তারপরে তো 240-এ গিয়ে আটকে গেল। এখন পাত্তা দিচ্ছেন প্যাঁচে পড়ে, আমেরিকা খিস্তি করছে। এই যে কিছুদিন আগে প্রবীরদা যে অনুষ্ঠানটি গেছে আপনারা জানেন, এবং তার যে হাল হকিকত যে খারাপ হয়েছে নরেন্দ্র মোদীর, সে কারণে এখন মোটামুটি ভাবে কিছু কিছু কথা শুনছে। তো এই শোনা এবং না শোনার মধ্যে একটি ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে দিলীপ ঘোষকে হারাও। এটা শুভেন্দুর বাক্য ছিল। অমিত শাহ নাড্ডাকে দিয়ে দিলীপ ঘোষকে বলেছে যে হয়ে তো গেল দুটো টার্ম, এবার আপনাকে ছাড়তে হবে, আপনার চয়েস কে? তখন দিলীপ ঘোষ বলেছিলেন যে নেক্সট হোক সুকান্ত মজুমদার। তো সুকান্ত মজুমদারকে করা হলো। কোন একটা সোর্সে সুকান্ত মজুমদারের কাছে এ বার্তাও গেল যে দিলীপ ঘোষ তোমার খুব একটা বন্ধু না, এর থেকে দূরে থাকো। সুকান্ত মজুমদার অবশ্য স্বীকার করবেন না, কিন্তু মার্কেটে খবর আছে। আমরা তো সাংবাদিকতা করি, আমরা খবর রাখি। কিন্তু সুকান্ত মজুমদার মানুষটি কিন্তু অত খারাপ ধরনের না, যতটা রিলায়েবিলিটির দিক থেকে খারাপ লোক হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী। কারণ তার তো আমরা টাকা ফাঁকা নিতে দেখেছি। তারপর সারদাতে তার কেস উঠেছে, সব ধামাচাপা করে দিয়েছে। এই যে সাধু সন্ন্যাসীর পায়ে ধরে তিনি এখন গোবর খেয়ে প্রচুর হিন্দুত্ববাদ দেখাচ্ছেন। গোবর না খেলে তো হিন্দু হওয়া যায় না। গোবর খেয়েছে নাকি, গরুর গোবর। তার আগে গরু খেয়েছেন কিনা আমার জানা নেই, যেগুলো ছাপা হচ্ছে আমি তার দায়িত্ব নেব, সেটা অন্য গল্প। যাই হোক, তো এখন কথাটা হচ্ছে যে তখনই কিন্তু দিলীপ ঘোষের পপুলারিটি তুঙ্গে, 77টি আসন, এদিকে 18টি আসন ইয়েতে লোকসভাতে, এইসব করা টরার পর শুভেন্দু দেখছে যে তাকে এগোতে গেলে বা বিরোধী নেতা হওয়ার পর দিলীপ ঘোষ যদি মাথার উপর ট্যাটা ট্যাটা করতে থাকে, সরাও তাকে। সরানো হলো। সরানো হওয়ার পর দিলীপ ঘোষ কষ্ট পেয়েছিলেন, তাকে সর্বভারতীয় সহসভাপতি করলো। এই পোস্ট আর আইসক্রিমওয়ালার পোস্ট একই ব্যাপার। দেখবেন যে বিভিন্ন জায়গাতে ওই এখন হয়েছে না সুপার মার্কেটে দেখবেন যে আইসক্রিম কর্নার থাকে একটা। মানে লোকে খুব ক্লান্ত হলে আইসক্রিম কর্নারে গিয়ে মানে গরমকালে গিয়ে একটু আইসক্রিম খেয়ে আসে। তো সুকান্ত মজুমদার তার থেকে বেশি ওই আইসক্রিম ওয়ালাদের মতনই তার হাল, যে টুকটাক যাও ভাই, তোমার সার্ভিস দাও। এর বেশি কিছু ক্ষমতা দেওয়া হয়নি, বরং ক্ষমতা দেওয়া হয়েছে শুভেন্দুকে, তুমি যা খুশি করো, ডু হোয়াট এভার ইউ লাইক। কাঁচা খিস্তি, দলের পুরনো লোকগুলোকে এক এক করে সাইডলাইন করে দিয়ে যত লুচ্চা লোফার ফালতু লোকে ভর্তি হয়ে রয়েছে, জঘন্য, যেগুলোর কোনোটা তৃণমূল থেকে এসছে, কোনোটা কংগ্রেস থেকে এসছে, কোনোটা সিনেমা থেকে এসছে, কোনোটা বিউটিশিয়ান থেকে এসছে, তাদের ছবিগুলো তো একবার ছেড়েছিলাম। মানে অখাদ্য কুখাদ্য কথাবার্তা, রুদ্রনীল থেকে শুরু করে আর যারা রয়েছে, এই যে দেখুন, এইগুলোর মধ্যে একটাও আরএসএস করা লোকটা রাজনীতির র বোঝে না। এই শঙ্কু পান্ডা, সেও ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে সিবিআই এর সামনে থেকে বেরিয়ে এসেছিল, সে খবর আমাদের কাছে আছে। শঙ্কু লাফালাফি করুক, শঙ্কু একসময় আমার খুবই ঘনিষ্ঠ ছিল যখন তৃণমূল করত। তো শঙ্কুর কীর্তি আমরা জানি। তাকে যে ওই লুকানো ক্যামেরাতে ধরা হয়েছিল, তারপরে কি করেছে বা না করেছে মুকুল রায় ঘনিষ্ঠ শঙ্কু, সে বহু ইতিহাস। তাকে আলগা করে তিনি, শঙ্কু দেখলো বিপদ আছে, অনেক কথা বলে ফেলেছিলেন কিন্তু সিবিআই এর কাছে, যেগুলো বলার কথা নয়। দলের অভ্যন্তরীণ অনেক ঘটনা, যে এই করে ও করে। সিবিআই তো প্র্যাকটিক্যালি মানে বিজেপিরই একটি অংশ, বিজেপির পার্ট মানে বলা যেতে পারে, লোকে তো বলে, তাই আমি বলছি না। তো শঙ্কু তারপরে দেখলো, শঙ্কু তৃণমূল থেকে ঘাট ধাক্কা খেলো। তারপরে কিছুদিন চেষ্টা করেছিল পার্থ চ্যাটার্জির মাধ্যমে ফিরে আসার, সেটাও হলো না। মোটামুটি অভিষেক ক্ষমতায় আসার পর শঙ্কুকে ছেড়ে বিদায় করে দিয়েছে, যে এই গাদ্দার ফাদ্দার রেখে লাভ নেই। শঙ্কু গিয়ে হাজির হল, যত বাজে পচা মেটেরিয়াল। দেখুন এই ছবিগুলো, দেখুন পাশে যে ছবিগুলো রয়েছে, সবকটা ছবির মধ্যে যাদের ছবি রয়েছে, এই যে ন্যাড়াবাগচি থেকে শুরু করে বিভিন্ন লোক, এরা কেউ বিজেপির অরিজিনাল না, কিন্তু এদেরকেই পছন্দ হচ্ছে শুভেন্দু, কারণ এরা প্রত্যেকে শুভেন্দুর ইয়েস ম্যান। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, এদের কোনো চালচুলো নেই। একজন এবিপি আনন্দ থেকে ফিরে আসছেন, আমি তাকে খারাপ কথা বলবো না, কেয়া আমার অত্যন্ত পরিচিত বন্ধু, কেয়া রাজনীতিটা বোঝেন, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কি, কোন সা আরএসএস করেছেন যে তিনি বিজেপিতে গিয়ে কাপ্তানি করছেন, বিভিন্ন চ্যানেলে বসে বকবক করা ছাড়া তার কোনো উপায় আছে? একবার তো বাই ইলেকশনে দাঁড়িয়ে ভোকাট্টা হয়ে বেরিয়ে গেছেন। এদের ক্ষমতা আছে যেটা কাউন্সিলের ইলেকশন জিতে আসা? এই ন্যাড়াবাগচি থেকে শুরু করে বাকিদের কারোর ক্ষমতা নেই। এদের সঙ্গে কোনো কথা বললে এরা কোর্টে যাবে, কান্নাকাটি করবে, লুকিয়ে থাকবে, এই।
তো এই পচা ধচা জঞ্জাল সমস্ত বিজেপিতে ঢুকেছে শুভেন্দুর হাত ধরে, ঢুকে দিলীপকে নিকেশ করেছে। এবং দিলীপকে 2018 এই 24-এ এমন ভাবে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। দিলীপের কোনো দোষ ছিল না তখন। দিলীপ ঘোষ আমার পরিচিত, মানে দিলীপ ঘোষ কিন্তু খুব আরামসে মেশে, ববির সঙ্গে খুব ভালো আলাপ আছে, থাকবে না? কারণ এটা কি অসভ্যতা কারোর সঙ্গে আলাপ পরিচয় থাকা? এই যে শ্রমিক ভট্টাচার্য যখন বিধানসভা সদস্য ছিলেন, আমি নিজে দেখেছি যে উনি তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন, ভেরি সোবার ম্যান। তাতে ক্ষতিটা কোথায়? কেন ক্ষতি? কিসের ক্ষতি? রাজনীতি রণাঙ্গনে করবে, সক্ষতা না রাখলে তার এলাকার কাজটা হবে কি? যে এই যে বিজেপির এখন 60-62 জন বিধায়ক রয়েছেন বা 12 জন সাংসদ রয়েছেন, কেউ তার এলাকার জন্য 10 নয়া পয়সার কাজ করেছেন? 10 পয়সা কোনো কাজ করে না, শুধু হই হট্টগোল, প্রেসের সামনে বকবকানি। এদেরকে জিতিয়ে আনার ব্যাপার, এপিসোড গুলো পরের পর ধরা হবে ঠিকই। তো দিলীপ ঘোষকে আলটিমেটলি প্রচন্ড চাপ দিল যখন আরএসএস, তখন তাকে বর্ধমান অঞ্চল থেকে দাঁড় করানো হলো, যেখানে তার মরণ অনিবার্য। 29% সেখানে মুসলিম ভোট, দিলীপ হেরে গেলেন। এবং দিলীপ দা আমাকে নিজে বলেছিলেন যে প্রসূনদা, এই যে কীর্তি আজাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, তো এখানে আমি কিছুতেই জিততে পারবো না। আমি বললাম যে দিলীপ দা, জেতা বা হারায় আপনাকে তো বাঁশ দিয়ে দিয়েছে ইয়ে, আপনি যদি মেদিনীপুরে দাঁড়াতেন হয়তো খানিকটা তবু আশা ছিল, কিন্তু এখানে টাফ বলে আমি জানি যে এখানে টাফ। এটা আমার সঙ্গে এই কারবার করেছে। খুব ক্ষুব্ধ ছিলেন এবং হারলেনও বটে। হারার পর খুব ফিউজ হয়ে গেলেন, কারণ তিনি মেদিনীপুরে দাঁড়ালে অগ্নিমিত্রা পালের মতন নাও হারতে পারতেন, হয়তো জিততেও পারতেন। কিন্তু তার অরিজিনাল তার চাহিদাটা ছিল যেটা, সেটা হচ্ছে কি এই জজ গাঙ্গুলি, যেটা হেগেমুতে কোথায় শুয়ে রয়েছে, তো সেইখানটা তাকে দেওয়া হয়নি, তাকে দেওয়া হয়নি, কি করা যাবে? তো এইসব কাণ্ড কারখানা হওয়ার পর দিলীপ দা ক্ষুব্ধ হয়েছিল, গুম মেরে গিয়েছিল। গুম মারার পর তারও তো সঙ্গী সাথী প্রচুর রয়েছে, তার যে ঘনিষ্ঠ যারা ছিল, এই রাজু ব্যানার্জি থেকে শুরু করে বাকি যারা, ধরুন সায়ন্তন বসু ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু লোক খারাপ না। আপনারা অনেক সময় বাজে গালাগাল করেন, এদের কিন্তু ইন্টারভিউ করেছেন, প্রবীর বিশ্বাস করেছেন, তারা কিন্তু লোক খারাপ না কেউ। মানে বিজেপি করলেই সেই লোকটা খারাপ, আর তৃণমূল বা কংগ্রেস করলে সেই লোকটা ভালো তা তো নয়, বা সিপিএম করলে সে শান্তির ছেলে তা তো নয়। সিপিএম এর শান্তির ছেলে ঠিকই, কিন্তু সর্বক্ষেত্র তো নয়। সেই তো আজে বাজে কথা বলছে, শুকরের বাচ্চা টাচ্চা ইত্যাদি বলেছে শুনলাম, মাথা খারাপ হয়ে গেছে বলছে। তো যাই হোক, দিলীপ দার ভাষায় কাঁচি করা হলো, এবং কাঁচিটি করা হলো অমিত শাহর নির্দেশে। তিনি হেরে গেলেন, তাকে সহসভাপতির পদ থেকে বিদায় করা হলো, তিনি পদহীন একটা অদ্ভুতুরে জায়গায় রইলেন। সহ্য করতে করতে তিনি দেখলেন আর এইভাবে টিকে থেকে কি লাভ, একাকিত্বে ভুগছিলেন। ওনার অবশ্য সেক্রেটারি যে দেব সাহা, অত্যন্ত লয়াল, খুব বিপদের সময় দিলীপ দার পাশ থেকে সরে যায়নি। তো এই টিম মানে সেটা খাটো হয়ে একদম ছোট্ট হয়ে গেছে। তখন দিলীপ দা নিজেই ভাবছিলেন যে কোথায় যাবেন, কি করবেন। এই ভাবনার জায়গা থেকে সরাসরি তার যোগাযোগ হয় তৃণমূলে। কার সঙ্গে বলবো না, কতগুলো জায়গা তো আমাকে আটকাতে হবে। নিমন্ত্রণ পত্র পাঠানো হলো দীঘার জগন্নাথ মন্দিরের জন্য। দিলীপ দা গেলেন। দিলীপ দা জানতেন যে তিনি গেলে কাঁচি হবে, এবং শুভেন্দুই কাঁচিটা করবে। কাঁচিটা হলো। তার আগে তিনি বিয়েটা করলেন। এই বিয়েটা করার সময় তিনি শুভেন্দুকে নেমন্তন্ন করেননি। শুভেন্দুদের নেমন্তন্ন করেননি তিনি, শুনে নিন। তিনি নেমন্তন্ন করেছিলেন আরএসএস করা বিজেপির লোকেদের, তারা গিয়েছিলেন। সকালবেলা সুকান্ত মজুমদার দেখা, আমার আনফরচুনেটলি যে আমার যাওয়া হয়নি সেদিনকে, কারণ সন্ধ্যেবেলা যাওয়ার প্রশ্ন নেই। তা আমি দিলীপদাকে বলেছিলাম যে এক সময় গিয়ে বৌদির সঙ্গে আলাপ করে, তার মধ্যে তো তাদের ছেলেটা মারা গেল ইত্যাদি ইত্যাদি। তারপরে খেলাটা কি, সেটাই হচ্ছে আসল গল্প, বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business.
A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। এবার শুনিন ঘটনা। তারপরে খুব দ্রুত পট পরিবর্তন হতে আরম্ভ করলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি গেল দিলীপ ঘোষের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি তো অন্য নেতাদের কাছেও গিয়েছে, তারা জাননি কেন? ঠাকুর দেবতার জায়গায়। এবং তার সঙ্গে তার আগেই কথাবার্তা হয়ে গিয়েছিল, খোলাখুলি আপনাদের বলি, অরূপ বিশ্বাসের। অরূপকে তিনি ফোন করে জানান যে যাব, এবং তিনি যে যাবেন সে ব্যাপারে কিন্তু তিনি তার ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলেছেন। মানে শান্তন টান্তন নিতে পারে, যাবেন না কেন, আলবাত যান, মন্দির ঠাকুরের জায়গা, এটা তো লজিক হিসেবে দাঁড় করাতে পারবেন। তো তিনি জানতেন যে তিনি গেলে তার পেছনে শুভেন্দু সব থেকে প্রথম অসভ্যতা করবে, তাই করলো। শুভেন্দু তো এমনি ছোট লোকামি করছিল, ওই মন্দির কি হবে, এই কি হবে, কেন মন্দির, এটা নকল মন্দির, হ্যানা মন্দির, তেনা মন্দির। শুভেন্দু ভয়ঙ্কর হিন্দু বিরোধী চরিত্র, কিন্তু হিন্দু সেজে বসে আছে, ভয়ঙ্কর হিন্দু বিরোধী চরিত্র। উনি নাটক করছেন, উনি বলছেন যে 70% হিন্দু ভোট রয়েছে, তাই নিয়ে তিনি জিতে আসবেন। উনি কেন, ওনার 14 পুরুষের ক্ষমতা নেই ওইভাবে জিতে আসার, আজ অব্দি কেউ জিততে পারেনি, তিনি বলেছেন। তার কথা মানেই একেবারে মহাভারতের প্রথম পাতা খোলা তো নয়, তো তিনি বলতেই পারেন। আর তার ঘনিষ্ঠ পোর্টালগুলো, আর এখন তো চ্যানেলগুলো তো দালাল মার্কা, বেশ কিছু চ্যানেলগুলো সারাদিন এমনকি এগিয়ে রাখা, তারাও দালাল সব, এক একজন, তারা সব ছাপতে আরম্ভ করল। শুভেন্দু রেগে গেছে, তো লবা ছেড়ে গেছে। কে সে, কি এমন যে তার রাগের উপর ভরসা করে দিলীপ ঘোষ চলবে? কালকা যোগী লোটা, তার কথায় চলবে? দিলীপ ঘোষের কাছে বেশ করেছেন, শুভেন্দুর কাছে কৈফিয়ত। শুভেন্দু যে এত যুগ তৃণমূল করে এসছেন, সেটা কি কার পারমিশনে তিনি বিজেপিতে এসছেন, এবং তাকে ওয়ার্ম রিসেপশন করা হলো অমিত শাহ ছাড়া তিনি জয়েন করতে পারতেন না। নরেন্দ্র মোদীর হাত ধরে জয়েন করেছেন মিঠুন চক্রবর্তী, সেই স্ট্যাচারের নেতা শুভেন্দু নন। শুভেন্দু গিয়ে কোনো সময় নরেন্দ্র মোদীর সঙ্গে পাত্তা পান না। নরেন্দ্র মোদীর ঘরে ঢোকার অধিকার একমাত্র সুকান্ত মজুমদারের আছে, বাড়ি অব্দি যাওয়ার নেই, শুভেন্দুর নেই। লিখে রাখুন যদি পারেন, যে মানে নরেন্দ্র মোদীর বাড়িতে একা শুভেন্দু বসে কথা বলছেন, এই ছবিটা যদি দিতে পারেন, আমি কান ধরবো পরের দিন, এত বড় গ্যারেন্টি দিচ্ছি। যাই হোক, তো আরএসএস ও বিরক্ত হলো খানিকটা। আরএসএস এমনিতেই বিরক্ত হচ্ছিল, তো বলেছে তুমি গেলে কেন? বলে ঠাকুরের জায়গায় যাবো না, এখন আমার অবস্থাটা দেখেছেন, কোন ঠাসা করে রেখে দিয়েছে। দিলীপ ঘোষ জানিয়েছে আরএসএস কে। আরএসএস তখন ইনস্ট্রাকশন দিলেন যে দিলীপকে কিন্তু এরম ভাবে এক ঘরে করে রাখা চলবে না। এর মধ্যে দিলীপ সম্বন্ধে আজে বাজে কথা, সৌমিত্র ভৌমিত্রর মতন থার্ড গ্রেডের মানে শান্তির ছেলে মার্কা লোক, তারা যা খুশিতেই বলতে আরম্ভ করবে। মানে একটা এতদিনের তিনি আরএসএস করেছেন 40 বছর ধরে, 40-42 বছর ধরে, তাকে ওই কালকা যোগী পারমে লোটা মার্কা লোক তাকে সমালোচনা করছে। মানে শান্তির ছেলের দল সব, কি বলবো, মানে ঘেন্না ধরে গেছে এই অনুষ্ঠান করতে বসে। তো তারা সমালোচনা করছেন যে এই লোকটা 3 বার দল পাল্টেছে। সে বলছে যে দিলীপ ঘোষ গেল, তার 2 বার বউ পাল্টানো হয়ে গেছে, সে বাতেলা মারছে। তো এই তো তাদের ক্যারেক্টারের ক্যাটাগরি। এইসব লোক হচ্ছে গিয়ে শুভেন্দুদার ঘনিষ্ঠ, তারা আলফাল বকবে আর দল শুনছে। এখন দলের মধ্যে আরএসএস এর ইনফ্লুয়েন্সটা খানিকটা কমেছে। এবার দিলীপদাকে মোক্ষম প্রশ্ন করলাম কালকে, দিলীপদা দুটো কথার উত্তর দিন, অনুষ্ঠানটা করব, আপনি বলুন যে আপনার ক্ষোভটা কি। তিনি বলেছেন, এটা বলবো না, অনেকটাই তো আপনাদের উগড়ে দিলাম। আমি বললাম যে আপনার সিকিউরিটিটা তো কেন্দ্রীয় সরকারের। বলে হ্যাঁ, শুধু সিকিউরিটি কেন, আমার গাড়িটাও তো কেন্দ্রীয় সরকার, মানে কেন্দ্রীয় বিজেপি। তা গাড়িটার সিকিউরিটিটা কি ছেড়ে দিচ্ছেন? আমার প্রথম প্রশ্ন ছিল। উনি বললেন আমি গাড়িটাও ছাড়বো না, সিকিউরিটিটাও ছাড়বো না। 21শে জুলাইয়ের আগে আরো কিছু মন্তব্য তিনি করলে তার যদি সিকিউরিটি তুলে নেওয়া হয় এবং গাড়িটা যদি সরিয়ে নেওয়া যায়, তখন বোঝা যাবে, পাবলিকের কাছে আরো খারাপ বার্তা যাবে যে দিলীপ ঘোষকে কোণঠাসা করা হচ্ছে। দিলীপ ঘোষ বোকা না। দ্বিতীয় ব্যাপার, শ্রমিক ভট্টাচার্য
প্রেসিডেন্ট হওয়ার পর তার বড় ইচ্ছা ছিল যে দিলীপ ঘোষকেও ফিরিয়ে আনা। তিনি সব ধরনের লোককে সঙ্গে রাখতে চেয়েছিলেন, কিন্তু বাধা আসলো। মানে দেখুন এখানেও কিরকম মানে কাণ্ড। মানে এখন দেখুন শুভমান গিল মানে এই মুহূর্তে ভারতের বেস্ট ব্যাটসম্যান, টেরিফিক সেঞ্চুরি ফেঞ্চুরি করে দলকে জিতিয়ে হারিয়ে নানান রকম কাণ্ড কারখানা করে চোখের মনি হয়ে গেছেন শুভমন, কিন্তু শুভমনকে কন্ট্রোল করছে কিন্তু গৌতম গম্ভীর। হি ইজ আ পার্ট অফ বিজেপি। মানে এই তো চলছে সর্বত্র, খেলাধুলো এটা ওটা সেটা সর্বত্র। তো শ্রমিককে প্রেসিডেন্ট করার পেছনে অনেকগুলো নাম টাম এসেছিল, কিন্তু শ্রমিককে প্রেসিডেন্ট করার ব্যাপারে চাপ দিল আরএসএস যে ওকেই করতে হবে, আলতু ফালতু লোক আমাদের দলের প্রেসিডেন্ট হয় না, নন আরএসএস লোক প্রেসিডেন্ট হবে না। আরো দুটো তিনটে নাম এসেছিল, শ্রমিককে প্রেসিডেন্ট করা হলো ঠিকই, কিন্তু দলের তরফ থেকে দিল্লির ক্ষেত্র থেকে বলা হলো ওই অবধি তুমি, শুভেন্দু কিন্তু দলের মুখ, তুমি জাস্ট কাজ করে যাও। এটা কতদিন শ্রমিক সহ্য করবে জানি না, কারণ শ্রমিক তো লজিক্যাল লোক, খুব নীতি নিয়ে চলা লোক। ইতিমধ্যে মুসলিমদের ব্যাপারে তিনি সাপোর্ট দিয়েছেন এবং সরাসরি শুভেন্দু যে ভুলভাল কথা বলছে মুসলিমদের নিয়ে সেটা তিনি বলেছেন প্রেসের সামনে। তো তার ইচ্ছা ছিল দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে দিলীপ ঘোষকে আপনারা কি করবেন, দিলীপ ঘোষ কি দল চাচ্ছে? বলে দিলীপ ঘোষ কোথাও যাবেন না, দিলীপ ঘোষ ছিলেন আছেন থাকবেন। বলে বলবেন যে যাও তো যাও কাহা, সেটা গান ছিল, যাও তো যাও কাহা, সেটা গান ছিল। তো সেটা তিনি বললেন যে গানটা কে বললেন, পণ্ডিত লোক তো নানা রকম রেফারেন্স নিতে পারে। যাও তো যাও কাহা কথাটাতেও কিন্তু দিলীপ ঘোষ খুব অফেন্ডেড। মানে যাওয়ার হলে কোথায় যাবি, তো যাওয়ার জায়গা কোথায়, এটাই তার মিনিং। তো এটা তো দিলীপ ঘোষ কিন্তু অসন্তুষ্ট, বলে যে শ্রমিক কি করবে, ওর করা কিছু নেই, কাঁচিটা তো চলছে দিল্লি থেকে, ও কি করবে, ওর ইচ্ছা অনিচ্ছায় তো কিছু ব্যাপার নেই। তো যাই হোক, তো যদি শ্রমিক মনে করে থাকেন যে তার এই আদর্শবাদী মুখ এবং নন পলিটিক্যাল ফেস, মানে তিনি নন পলিটিক্যাল না, মানে নন ভায়োলেন্স ফেস এবং ধর্মনিরপেক্ষ মুখ নিয়ে তিনি যে কথা বলবেন, আর আরেকদিকে শুভেন্দু আজে বাজে মুসলমানদের গালাগাল করবে, শ্রমিক কিন্তু জানে যে পশ্চিমবঙ্গে একজন মুসলিমের জন্য একজন হিন্দু জান দিয়ে দিতে পারে। কারণ পশ্চিমবঙ্গ অশিক্ষিত যোগীর আদিত্যনাথের রাজ্য নয়, অশিক্ষিত মধ্যপ্রদেশ নয়, অশিক্ষিত ঝাড়খণ্ড বা এই যোগীর ফকির রাজ্য এটা নয়। সুতরাং এটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য জানেন, কিন্তু দিলীপ ঘোষ বুঝতে পেরেছেন যে শ্রমিকের করার কিছু নেই। শ্রমিক যতই বলুক, শ্রমিক যেদিনকে দলে এলো সেদিনকে পর্যন্ত দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি, আর দিলীপ ঘোষ বুঝে গেলেন যে এই দলে আর কিছু করতে পারবে না। তাই বললাম যে আপনার সঙ্গে কি এখন যোগাযোগ আছে আরএসএস এর? বললেন হ্যাঁ নিশ্চয়ই আছে, আমি আরএসএস এর সঙ্গে সবসময় যোগাযোগ রাখি। আরএসএস খুব বিরক্ত যেটা চলছে দিলীপের সঙ্গে, তারা খুশি নয়। এবং আপনাদের বলে আরএসএস ঘনিষ্ঠ আরেকজন ভদ্রলোক রয়েছে নীতিন গডকরি, তো তার পেছনেও কিন্তু নরেন্দ্র মোদী লেগেছিল এবং সেটা নিয়েও কিন্তু আরএসএস এর সঙ্গে অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয়ে গেছে। তো না, এই নীতিন গডকরি হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর মুখ ছিল এবং মানে আগামী দিনেও প্রধানমন্ত্রীর মুখ অন্তত আরএসএস এর পছন্দের। নীতিন গডকরিও কিন্তু দলের উপর খুব ক্ষুব্ধ এবং আসন্ন নির্বাচনে পাটনাতে কি ঘটনা ঘটে সেটা দেখুন, আরো মোদীর অবস্থা খারাপ হবে। ঠিক এই সময়টা দিলীপ ঘোষকে আমি বললাম আপনি কি 21শে জুলাইয়ের মঞ্চে যাবেন? বলে 21শে জুলাইয়ের মঞ্চেও থাকবে, পরিষ্কার আমাকে বলছে 21শে জুলাইয়ের মঞ্চ থাকবে, বিজেপির মঞ্চও থাকবে। ভেরি মিনিংফুল, ভেরি মিনিংফুল। কোনো মিডিয়া কিন্তু ধরতে পারলো না ব্যাপারটা। আপনাদেরকে বলি ঘটনা, দুটো ঘটনা ঘটেছে। যেদিনকে শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হলেন সেদিনকে দিলীপ ঘোষ ডুগডুগি বাজিয়েছিলেন, কর করে। ডুগডুগি কারা বাজায়? বাদন নাচনের সময় বাজায়। তিনি ওটা বাজিয়ে বোঝাতে চাইলেন শ্রমিক তুমি যাই করো না কেন, তুমি আসলে ওই যে খিলাড়ি যার হাতে বাঁদর বাঁধা থাকে, যে ডুগডুগি বাজালে বাঁদর নাচে, তার থেকে বেশি কিছু নও। সেই জন্য তিনি ডুগডুগি বাজিয়েছে, কর করে ডুগডুগি বাজিয়েছে। সেটা কতটুকু কে বুঝতে পেরেছে জানি না। তার ডুগডুগি বাজানোর কারণটা হচ্ছে যে যা কমিটি হচ্ছে বা যারা আসছে তারা কিন্তু ওই অমিত শাহ ইয়েদের হাতের ওই লম্ফজম্প করে চতুষ্পদ লেজওয়ালা ছাড়া আর কিছু না, সেই জন্য ডুগডুগি বাজিয়েছিলেন। তা না তো ডুগডুগি বাজানোর লজিক কোথায়? পার্ট 2 ভেরি ইন্টারেস্টিং। দিলীপ ঘোষ খুব সাংঘাতিক ভালো খেলছেন ইদানিং। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে
তিনি বলেছেন হ্যাঁ 21শে জুলাই তো তৃণমূলের মঞ্চ হবে, বিজেপির মঞ্চ হবে। মানেটা কি? আপনাদেরকে বলি, ইতিমধ্যে ছজন বিধায়ক ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে যে আমরা আসতে চাই। নিয়মিত তাদের কথাবার্তা হচ্ছে, তারা জলটা মাপছেন, তারা এমন এমন স্পটে রয়েছেন যে তারা বিজেপির হয়ে দাঁড়ালে সেখানে জিততে পারবে। ছজন এই মুহূর্তে, সেটা পরে বাড়তে পারে, 16 জনও হতে পারে। অভিষেক সেটা দেখবে। অভিষেক এখনই পর্যন্ত, এবং অভিষেকের কাছে কতগুলো লিস্ট তো ডেফিনেটলি রয়েছে, যেমন কাঞ্চন মল্লিক ফল্লিক টিকিট পাবে না, বাজে লোক। কাঞ্চন যেভাবে দলকে ডুবিয়েছে তাতে কাঞ্চন টিকিট পাবে না। লিখে রাখুন যে কাঞ্চনকে টিকিট দেওয়া হবে না। তো কাঞ্চনের জায়গায় অন্য কেউ পাবে, সে পলিটিক্যাল লোক হতে পারে। তো সেগুলো মাপজোক করছে আর কি, দল মাপজোক করছে যে বিজেপির এই যে 6 জন, তারা কি 21শে জুলাই জয়েন করাবে নাকি আগে পরে, কথাবার্তা চলছে। সেই কারণেই তিনি, দিলীপ ঘোষ বলেছে দুটো, আরেকটা তো মঞ্চ হবে, বিজেপিরও মঞ্চ হবে। বিজেপির মঞ্চ মানে কি? মানে বিজেপির লোকেরা দলে ঢুকবে, তৃণমূলে ঢুকবে। এই দিলীপ ঘোষের আর কোনো চয়েস নেই, আপনাকে খোলাখুলি বলি। তিনি জিতে আসলেও, তিনি যদি তৃণমূলে আসেন, তাকে মেদিনীপুরের বা খড়গপুরের মতন জায়গায় দেওয়া হবে, জিতিয়ে আনবেন মমতা, যেভাবে হোক জিতিয়ে আনবেন। কিন্তু দিলীপ ঘোষের বক্তব্য হচ্ছে আমি মন্ত্রী কিছু হতে চাই না, কিন্তু আমি সম্মানটা চাইছি। মমতা দেবেন, কথা হয়ে গেছে। বাকি শুধু নজর রাখুন, নিয়মিতভাবে নানান গল্প আপনাদের সামনে তুলব। তবে সব কথা তো বলা যায় না, সব কথা বলা কথা, বাকি রয়ে গেল শুধু বলিতে। সেটা বিখ্যাত গান ছিল হেমন্ত মুখার্জি। সব কথা বলা কথা, বাকি রয়ে গেল শুধু বলিতে। নমস্কার। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী। কে হরিদাস পাল, এটা গান্ডু, বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি, শুনিও নি। নামটাকে ধরেছিল, জুতিয়ে লম্বা করে দিব, জুতিয়ে লম্বা করে দিব। নামটাকে ধরেছিল, জুতিয়ে লম্বা করে দিব, জুতিয়ে লম্বা করে দিব। প্রত্যেক বুথে 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল, বিশেষ সম্প্রদায়ের, বিশেষ গুন্ডাদের, শান্তির ছেলেদের।